যারা মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা তাদের একটা টার্গেট থাকে, সেটা হচ্ছে গভর্নমেন্ট জব। গভর্নমেন্ট জবের একটা চাহিদা থাকে, সরকারি চাকরি। আর এই সরকারি চাকরি পেতে হলে আমাদেরকে এই প্রথম থেকেই মাধ্যমিক পাশ করার পর থেকেই কিন্তু আমাদের ভাবতে হয়। তাহলে আমরা ভাবিও, যারা বিশেষ করে মধ্যবিত্ত ছেলে মেয়ে এবং যারা মধ্যবিত্ত ফ্যামিলি এবং মধ্যবিত্ত পড়াশোনার মধ্যে রয়েছি, তারা প্রত্যেকেই কিন্তু আমরা মাধ্যমিকের পরের থেকেই কিন্তু ভাবতে শুরু করি। আমি তোমাদের সামনে আলোচনা করবো, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিক, যে বিষয়টা নিয়ে আমরা প্রত্যেকেই চিন্তিত এবং প্রত্যেকে ভাবি একবার না একবার। ঠিক আছে, আজকে আমি কথা বলছি হচ্ছে মাধ্যমিকের পর তুমি কোন দিকে যাচ্ছ এবং সেখানকার সেই রাস্তাতে তুমি কি কি নিয়ে চলছো, সবটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, দেখো আমাদের একটুখানি বোঝো, ওটা সাইকোলজিটা ভালো করে বুঝি। আমরা প্রথমেই বলবো যে মাধ্যমিক আমরা পরীক্ষা দিয়েছি, অনেক খেটে খুঁটে পড়াশোনা করে মাধ্যমিক আমরা পরীক্ষা দিয়েছি। মাধ্যমিকে আমরা প্রায় সবই পড়েছি, বাংলা পড়েছি, ইতিহাস পড়েছি, অঙ্ক পড়েছি, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ভূগোল, সমস্ত কিছু পড়ে আমরা পরীক্ষা দিয়েছি মাধ্যমিক। এই মাধ্যমিক যারা দিয়েছি, মাধ্যমিকের পর আমাদের কাছে মূলত তিনটে রাস্তা খুলে যায়। আমরা এতদিন একটা রাস্তায় পড়াশোনা করেছি, এরপরে তিনটে রাস্তা আমাদের খুলে যায়। একটা হচ্ছে সায়েন্সের রাস্তা, একটা হচ্ছে আর্টসের রাস্তা, একটা হচ্ছে কমার্সের রাস্তা। এই তিনটে রাস্তা আমাদের হাতে আসে। এই বিষয়টা নিয়ে খুব একটা ডিটেলসে আলোচনা করবো না, অর্থাৎ সায়েন্স ভালো বা সায়েন্স কারা নেবে, আর্টস কারা নেবে, কমার্স কারা নেবে, এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করছি না। আজকে আলোচনা করছি এই তিনটে রাস্তাতে আমরা যাই। কিছু ছেলেমেয়েরা আর্টসের লাইনে যায়, যারা আর্টস নিয়ে পড়াশোনা করে। আমাদের অধিকাংশ ছেলেমেয়েদেরকে আমরা দেখি যে আর্টস নিয়ে পড়াশোনা করছে। তো আজকে আমরা এই যারা আর্টস নিয়ে, অর্থাৎ মাধ্যমিকের পর যারা আর্টস নিয়ে পড়াশোনা করবে বলে মনস্থির করেছো এবং যারা ভাবছো যে আমি আর্টস নিয়েই ভালো এগোতে পারবো, তাদেরকে আজকে আমি টার্গেট করছি। ঠিক আছে, এই আর্টস নিয়ে যারা পড়াশোনা করছে, যারা 11-12-এ ভর্তি হবে, তাদের প্রত্যেকেরই একটা পরবর্তী লক্ষ্য থাকবে যে একাদশ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিক পাশ করার পরে আমরা একটা জবের খোঁজ করব। ঠিক আছে, এই জবের খোঁজ করাটা কিন্তু প্রত্যেকের কাছেই রয়েছে, আর্টসের কাছে রয়েছে, সায়েন্সের কাছে রয়েছে, কমার্সের কাছেই রয়েছে। কারণ আমাদের পড়াশোনার যেমন নিজেকে শিক্ষিত তৈরি করা একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, এবং তার সঙ্গে সঙ্গে একটা ভালো জবের সুযোগ পাওয়া, এটাও কিন্তু একটা পড়াশোনার গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা আজকে এই যে সাবজেক্ট নির্বাচন, দেখো এই একাদশ শ্রেণীর আর্টস গ্রুপে, অর্থাৎ মাধ্যমিকের পরে আর্টস গ্রুপে অনেকগুলো সাবজেক্ট অপশান থাকে। অন্য স্ট্রিমে কিন্তু এতটা অপশান থাকে না, কিন্তু আর্টস গ্রুপে অনেকগুলো সাবজেক্টের অপশান থাকে। তার মধ্যে থেকে আমাদের সাবজেক্ট চুজ করে নিতে হয়। ঠিক আছে, আমরা মোট 6টা সাবজেক্ট নিতে পারি। 6টা, ভালো করে বুঝবে যে আমরা মোট 6খানা সাবজেক্ট নিতে পারি, এবং এই 6টাকে ভাগ করা হয় 5+1। ঠিক আছে, মূল সাবজেক্ট যোগ করা হয় 5, আর একটা এক্সট্রা থাকে। এই এক্সট্রাটা আমরা পরবর্তীতে এসে এই 6টার মধ্যে যে কোনো 5টাকে আমরা যোগ করতে পারি। সেই যোগ করার পরে আমাদের মার্কশিট বা মার্ক তৈরি হয় যে আমরা কত % নাম্বার পাচ্ছি। ঠিক আছে, তাই আমরা মূল সাবজেক্ট 5টাই থাকবে, কিন্তু আমরা নিতে পারবো 5+1, মোট 6টা নিতে পারবো। তো 6টা সাবজেক্টের মধ্যে 2টো সাবজেক্ট আমাদের কম্পালসারি থাকে, আমাদেরকে এটা নিতেই হয় বাধ্যতামূলক। সেটা হচ্ছে কি, বাংলা এবং ইংরাজি আমাদেরকে নিতে হয়। এবং তারপরে থাকে হচ্ছে আরও 3টে সাবজেক্ট নেওয়ার অপশান থাকে, 3, 2, 5। কিন্তু বর্তমানে আরও একটা সাবজেক্ট আমরা নিতে পারি, সেটা হচ্ছে অপশনাল সাবজেক্ট। সবগুলো অপশনাল হয়ে যায়, তাহলে মোট আমরা 2+4, 4খানা সাবজেক্ট বাঁচতে পারি। অনেকেই এই 4-এর জায়গায় 3টেই নিয়ে পড়াশোনা করে। অনেকে মনে করে যে আমরা 4টে পড়তে পারবো না, 3টেই পড়বো, তাও তারা নিতে পারে। অর্থাৎ 4টে সাবজেক্ট তারা নাও নিতে পারে, 3টে তাকে নিতেই হবে। বোঝা গেছে? তো আজকে আমি এই আর্টস গ্রুপের যে অনেকগুলো সাবজেক্টের অপশান থাকে, তার মধ্যে কোন কোন সাবজেক্ট তুমি নেবে বা নেওয়া উচিত, সেই বিষয়ে কথা বলবো আমি তোমাদের সঙ্গে। বলে রাখি যে এই জবের যে চাহিদা, জবের অপরচুনিটি সবার ক্ষেত্রেই রয়েছে। বিশেষ করে যারা মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা, তাদের একটা টার্গেট থাকে, সেটা হচ্ছে গভর্নমেন্ট জবের একটা চাহিদা থাকে, সরকারি চাকরি। আর এই সরকারি চাকরি পেতে হলে আমাদেরকে এই প্রথম থেকেই মাধ্যমিক পাশ করার পর থেকেই কিন্তু আমাদের ভাবতে হয়। কারণ আমরা ভাবিও, যারা বিশেষ করে মধ্যবিত্ত ছেলে মেয়ে এবং যারা মধ্যবিত্ত ফ্যামিলি এবং মধ্যবিত্ত পড়াশোনার মধ্যে রয়েছি, তারা প্রত্যেকেই কিন্তু আমরা মাধ্যমিকের পরের থেকেই কিন্তু ভাবতে শুরু করি। আর এই জন্যই কিন্তু মাধ্যমিকের পরেই অনেকে আইটিআই এর দিকে চলে যায়। কেননা আইটিআই দিকে তারা কেন যায়, তাদের মধ্যে সেই ভাবনাটা চলে এসছে যে আমি আইটিআই করলে হয়তো আগে চাকরি পাবো। ঠিক আছে, অনেকে আরও অন্য প্রফেশনাল কোর্সের দিকেও যায়, যারা শেখে যে এইগুলো শিখলে হয়তো আমি আগে চাকরি পাবো। বোঝা গেছে? মাধ্যমিক পাস করার পরে কিন্তু আইটিআই করা যায় বা করতে হয়। ঠিক আছে, তো এবার আমি আসি যে
এই যে সাবজেক্ট নির্বাচন, এটা তুমি কিসের উপর নির্ভর করবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। অনেকেই এই বিষয় নিয়ে কথা বলে, আমি প্রত্যেকের কথাকে সম্মান জানিয়ে বলছি যে এই সাবজেক্ট নির্বাচন দুটো পার্টে হয়ে থাকে। একটা হচ্ছে ভালো নম্বর তোলার জন্য, আর একটা হচ্ছে প্রয়োজন। এই দুটো বিষয় কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। অনেকেই আছে যারা যে কম পড়ে বেশি নম্বর আমি পাবো সেরকম সাবজেক্ট চাই, অনেকেই আছে যারা আমার আগামী দিনে কোন সাবজেক্ট নিলে পরে আমার নিজের কাজে লাগবে সেইটা বিচার করে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে মাধ্যমিকের পর একাদশ এবং উচ্চ মাধ্যমিক পড়তেই কিন্তু আমরা অনেকেই চাকরি বাকরির কথা ভাবি। কারণ বর্তমানে সমাজে যেভাবে কম্পিটিশন বাড়ছে, তাতে এখন থেকে বা প্রথম থেকে যদি আমরা সঠিকভাবে নির্বাচন করি বা সঠিক রাস্তাতে না যাই, তাহলে চাকরি পাওয়াটা অনেকের কাছে অনেক কঠিন হয় বা সময় সাপেক্ষ হয়ে দাঁড়ায়। ঠিক আছে, তো আমি বলি যে ভালো সাবজেক্ট মানে ভালো বলতে ভালো নাম্বার সাবজেক্ট বা ভালো নম্বর উঠছে কোন সাবজেক্টে, এবং আমাদের আগামী দিনে বা ভবিষ্যতে প্রয়োজন কোনটা হচ্ছে। ঠিক আছে, দেখো আমি কয়েকটা সাবজেক্টের নাম এখানে লিখেছি, এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি যে বাংলা এবং ইংরেজি এ দুটো আমাদের কয়েকটা নিতেই হবে কম্পালসারি, এ দুটোকে আমরা বাদ রাখছি। ঠিক আছে, এছাড়াও আরও অনেক সাবজেক্ট আছে আর্টস গ্রুপের মধ্যে, সেগুলোর নাম আমি এখানে লিখিনি। কেন লিখিনি? কারণ সেই সমস্ত সাবজেক্টগুলো সমস্ত স্কুলে প্রায় খুব একটা চলে না, বা সমস্ত স্কুলে প্রায় থাকে না, এবং সেগুলো সমস্ত স্কুলে সচরাচর থাকে না। যেগুলো থাকে সেগুলোই আমি এখানে লিখেছি। দেখো কোন কোন সাবজেক্ট তোমার সামনে আসবে অপশান হিসাবে, তুমি তার মধ্যে কোনটা বেছে নেবে ভালো করে বোঝো। প্রথমেই আমি বলবো যে রাষ্ট্রবিজ্ঞান আমি এখানে লিখেছি। প্রথমে আমি বলবো যে ইতিহাস প্রত্যেকটা বলবো। দেখো ইতিহাসটা অনেকের কাছে কঠিন সাবজেক্ট বলে মনে হয়। ইতিহাসটা অনেকের কাছে পড়তে কঠিন মনে হয়। ঠিক আছে, এবং অনেকে মনে রাখতে পারে না। আমরা ভেবেছি যে মাধ্যমিকের পরে আর ইতিহাস পড়বো না। দেখো ইতিহাস এমন একটা সাবজেক্ট যেটা তোমাকে জানতেই হবে। যদি তুমি হয়তো 11-12 পড়বো না বলে তুমি এটাকে স্কিপ করে গেলে, কিন্তু 11-12 পাশ করার পরে যখন তুমি নিজের একটা ভালো চাকরির জন্য তৈরি হবে, তখন কিন্তু ইতিহাস তোমাকে জানতে হবে। তুমি যে কোনো চাকরির পরীক্ষা দাও না কেন, তোমাকে ইতিহাস জানতে হবে, ইতিহাস তোমাকে পড়তেই হবে। ইতিহাস থেকে একটা চাকরি পরীক্ষাতে বেশ কিছু কোশ্চেন থাকে। যদি 120টা কোশ্চেন হয়, সেখানে প্রায় 15 থেকে 20টা কোশ্চেনই হয়তো সেখানে ইতিহাসের থাকবে। অর্থাৎ ইতিহাসটা আমরা কোনোভাবেই চাইলেও আমাদের ভবিষ্যৎ থেকে স্কিপ করতে পারবো না। যদি আমরা ভাবি যে ইতিহাস পড়বো না, তাহলে চাকরি পাওয়াটা ভীষণ টাফ হয়ে যাবে। বোঝা গেছে? তো ইতিহাসটা আমাদের পড়তে হবে। ইতিহাসে নাম্বার কম উঠলেও তোমাকে ইতিহাস পড়তে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভালো সাবজেক্টের মধ্যে বা প্রয়োজনের মধ্যে আমরা রাখছি ইতিহাস, প্রয়োজনের মধ্যে আমরা রাখছি হিস্ট্রি। কিন্তু ভালো নাম্বার কিন্তু এখানে ক্যারি করা সম্ভব নয়, বা বেশি নাম্বার কম পড়ে বেশি নাম্বার ইতিহাসে কখনোই হবে না। আমি তোমাদেরকে বোঝাবো, তোমরা নিজেরা বিচার করবে, তোমাদের গার্জেনকে শোনাবে, তারা গার্জেনরা বিচার করবে যে কোন সাবজেক্ট নিয়ে তুমি আগামী দিনে এগোবে। বোঝা গেছে? পরে রয়েছে জিওগ্রাফি, ভূগোল সাবজেক্টটা অনেকের কাছে সহজ, অনেকের কাছে কঠিন। কারণ এই সাবজেক্টে যারা মাধ্যমিকে ভালো করে বুঝেছে তাদের কাছে খুবই সহজ বলে মনে হবে। ক্লাস 11 এবং 12 ভূগোলও কিন্তু খুব বেশি টাফ ব্যাপার কিছু নেই। একটু ভালো করে পড়লে, ভালো করে গাইডেন্স দিলে খুব সহজেই কিন্তু জিওগ্রাফিতে ভালো নাম্বার তোলা যায়। প্র্যাকটিক্যাল রয়েছে, প্র্যাকটিক্যালও কিন্তু ভালো নাম্বার ক্যারি করা যায়। অর্থাৎ নাম্বার তোলার ক্ষেত্রে এবং ভালো সাবজেক্টের ক্ষেত্রে আমরা কিন্তু জিওগ্রাফিকে রাখতে পারি। ভালো নাম্বারও এখানে উঠবে এবং প্রয়োজনও হবে। আগামী দিনে যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে আমাদের ভূগোলের গুরুত্ব ভীষণ। তবে আমরা ভূগোল ছাড়া কোনো চাকরি পরীক্ষা দিতে পারবো না। তাই ভূগোল আমাদের একটা আগামী দিনের চাকরি বাকরি পরীক্ষার দিকে ভূগোলের জায়গাটা বিশাল বড় জায়গা রয়েছে। আমাদের WBCS পরীক্ষাতে বলো, আমাদের রেলের পরীক্ষাতে বলো, আমাদের SSC অর্থাৎ UPSC পরীক্ষাতে বলো, সমস্ত রকমের বড় পরীক্ষাতে কিন্তু ভূগোলের একটা বিশাল বড় জায়গা রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের WBCS পরীক্ষাতে ভূগোলের একটা পার্টই থাকে ভূগোল, আমাদের পশ্চিমবঙ্গের ভূগোল, সেখানে প্রচুর কিছু আমাদেরকে পড়তে হয়। তাই আমার মনে হয় যারা ভূগোলের সিট সংখ্যাটা অনেক স্কুলে লিমিটেড থাকে, সবাইকে ভূগোল দেওয়া হয় না। তো যদি তুমি ভূগোল নেওয়ার যোগ্য হও, তাহলে তুমি নিঃসন্দেহে ভূগোল নাও। তাহলে একটু বোঝো, আমার মনে হয় ভূগোল না বোঝার কিছু নেই। ভালো গাইডেন্স পেলে তুমি অবশ্যই বুঝবে ভূগোল। তাই যারা ভূগোল নেওয়ার জন্য যোগ্য স্কুলের কাছে, তারা প্রত্যেকে ভূগোল নিতে পারো। ভূগোল ভালো সাবজেক্ট এবং স্কোরিং সাবজেক্ট। বোঝা গেছে? এরপরে আসি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। এটা আমরা রেখে দিয়েছি। রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স, আমরা অনেকে পল সায়েন্স বলি।
রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আমার পার্সোনালি ভীষণ পছন্দের সাবজেক্ট। রাষ্ট্রবিজ্ঞানে কি রয়েছে এটা আমাদের সম্পূর্ণ নতুন সাবজেক্ট, আমরা এটা মাধ্যমিক লেভেলে পড়িনি। এই সাবজেক্টে রয়েছে আমাদের দেশের সমস্ত রকমের বিষয়, মানে সংবিধান যাকে আমরা বলছি, আমাদের সংবিধানে কি কি রয়েছে আমরা জানতে পারি বা আমাদের এখানে পড়তে হবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কীভাবে গঠন করা হয়, মুখ্যমন্ত্রীর কাজ কি, মুখ্যমন্ত্রীর ক্ষমতা কি, আমাদের লোকসভা কি, লোকসভা নির্বাচন কি, আমাদের সুপ্রিম কোর্ট কি, সুপ্রিম কোর্ট কীভাবে তৈরি হচ্ছে, সুপ্রিম কোর্টে কে কে থাকছে, আমাদের লোকসভাতে কে কে থাকছে, রাজ্যসভাতে কারা থাকছে, অর্থাৎ এই সমস্ত বিষয়, কোন কোন আইন রয়েছে। দেন আমি পার্সোনালি মনে করি যে যদি কেউ রাষ্ট্রবিজ্ঞানটা নাও পড়ে তাহলে তার অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান একবার পড়া উচিত। কেননা নিজেকে তৈরি করতে, বর্তমান সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে, নিজেকে সবার মধ্যে জায়গা করে নিতে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জ্ঞান থাকাটা ভীষণ প্রয়োজন। আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কোনো চাকরির পরীক্ষাতে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট। প্রত্যেকটা চাকরির সিলেবাসে রাষ্ট্রবিজ্ঞানের জায়গা রয়েছে। রাষ্ট্রবিজ্ঞান ছাড়া কোনো চাকরির পরীক্ষা কমপ্লিট হবে না, বুঝা গেছে? তো রাষ্ট্রবিজ্ঞানটা আমাদেরকে অবশ্যই পড়তে হবে। যারা রাষ্ট্রবিজ্ঞান এখনো পড়োনি তারা প্রত্যেকে রাষ্ট্রবিজ্ঞান নাও। যারা রাষ্ট্রবিজ্ঞানটাকে ভয় পাচ্ছ তাদেরকে বলবো আমি যে ভয় পাওয়ার কোনো দরকার নেই, তুমি রাষ্ট্রবিজ্ঞানে ভালো স্কোর করতে পারবে। খুব কম পড়ে একদম সাজেশন টাইপ কোশ্চেন এখানে থাকে, কম পড়ে ভালো নাম্বারও কিন্তু ক্যারি করা যায় রাষ্ট্রবিজ্ঞানে। যদি কেউ রাষ্ট্রবিজ্ঞান নিতে চাও এবং যদি কেউ মনে করো যে রাষ্ট্রবিজ্ঞান আমি কার কাছে পড়বো বা কোথা থেকে আমি কোন জায়গা থেকে গাইডেন্স নেব, তাহলে আমি তোমাদেরকে বলবো যে তুমি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি তোমাদেরকে অনলাইনে গাইডেন্স দিয়ে দেবো। কেননা রাষ্ট্রবিজ্ঞানটা আমার একটা ভীষণ প্রিয় সাবজেক্ট। রাষ্ট্রবিজ্ঞানটাকে কোনোভাবেই ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, ভালো সাবজেক্ট, স্কোরিং সাবজেক্ট, এবং পলিটিক্যাল সায়েন্স স্কোরিং সাবজেক্ট এবং ভালো সাবজেক্ট, প্রয়োজনের সাবজেক্ট, বোঝা গেছে? এরপরে আসি হচ্ছে শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশন সাবজেক্টটা অধিকাংশ স্কুলেই এখন রয়েছে। এডুকেশনটা আমরা নিতে পারি, যে কেউ নেয়, এখানে কোনো নাম্বারের বিভাজন থাকে না, স্কুল সবাইকেই কিন্তু এডুকেশন দিতে চায় বা দেয়। এডুকেশনটা এমন একটা সাবজেক্ট যেটা আমাদের প্রয়োজন হতে পারে। কখন প্রয়োজন হতে পারে? এটাকে আমরা স্কোরিং সাবজেক্ট বলতে পারি, এটাকে মূলত সহজ সাবজেক্ট বলতে পারি। কারণ আমরা একটা স্কুলে কীভাবে পড়াবো, অন্ধ ছেলেমেয়েদেরকে কীভাবে আমরা পড়াতে পারি, এবং কীভাবে আমাদের পড়ানো উচিত, আমরা অন্ধদের কীভাবে পড়াবো, আমরা বোবাদের কীভাবে পড়াবো, আমরা কোনো জিনিস না বুঝতে পারলে কীভাবে বোঝাবো, একটা শিক্ষক কীভাবে পড়াবে ছাত্রকে, সেই বিষয়টা মূলত আমাদেরকে এখানে দেখানো হয়, পরিবেশ সম্পর্কে দেখানো হয়। এবং তার সঙ্গে সঙ্গে এই সাবজেক্টটার প্রয়োজন ভালো করে বোঝো। এখানে নাম্বার কি এটা বানিয়ে লেখার জায়গা থাকে, যা পরীক্ষাতে আসে তা বাস্তবসম্মত কোশ্চেন আসে। আমরা যদি নাও পড়ি, কোনো প্রশ্ন আমরা না পড়েই লিখতে পারি, এরকম একটা সাবজেক্ট হচ্ছে শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন, বোঝা গেছে? এই সাবজেক্টটার প্রয়োজন, দেখো পরবর্তীতে চাকরি পরীক্ষার জন্য এই সাবজেক্টের কোনো ভূমিকা নেই, ভালো করে বুঝবে। চাকরি পরীক্ষাতে এডুকেশন থেকে তেমন কোনো কোশ্চেন থাকে না, অতএব চাকরি পরীক্ষার জন্য এই সাবজেক্টে নিয়ে পড়বো এমনটা আশা করার দরকার নেই। এটাকে আমরা পড়লে নাম্বার তুলতে পারি, নাম্বার আমাদের ক্যারি হবে, আমরা সহজ সাবজেক্ট পাবো, কম পড়ে পাস করে যাব এই এডুকেশন সাবজেক্টে বা শিক্ষাবিজ্ঞানে। আর এর একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে, সেটা হচ্ছে কোনটা? যারা পরবর্তীতে স্কুল টিচার হবে, অর্থাৎ যাদেরকে ডিএলএড এবং বিএড কোর্স করতে হবে, যারা স্কুল শিক্ষক হবে তাদের প্রত্যেকেরই কিন্তু ডিএলএড অথবা প্রাইমারি করলে ডিএলএড এবং হাই স্কুলে করলে বিএড কোর্স করতে হয় বা করতে হবে স্কুল শিক্ষক হতে গেলে পরে। তো যারা স্কুল শিক্ষক হবে তাদেরকে ডিএলএড এবং বিএড কোর্স করার সময় কিন্তু এডুকেশন পড়তে হবে। যারা শিক্ষক লাইনে যাবে তারা এডুকেশনটা নিতে পারো, তাদেরকে পরবর্তীতেও কিন্তু এডুকেশন পড়তে হবে এবং তারা এডুকেশন নিয়ে পরবর্তীতে এগোতে পারবে। এবং বিএড কলেজে পড়াতে গেলেও সে এডুকেশন নিয়ে পড়লে পরবর্তীতে এমফিল করে তারা বিএড কলেজে পড়াতে পারে। অর্থাৎ এডুকেশন সাবজেক্টটা সম্পূর্ণভাবে শিক্ষকদের সঙ্গে যাচ্ছে। শিক্ষক হতে গেলে পরে এডুকেশন তুমি নিতে পারো, না হলে অন্যথা এডুকেশনটা কেমন নাম্বার তোলার সাবজেক্ট, এটা সহজ সাবজেক্ট, আর কিছু ভূমিকা কিন্তু এর নেই। আমি সবটাই কিন্তু বললাম, তোমরা তোমাদের মতো করে বুঝে নিও এবং সাবজেক্ট চুজ করে নিও, ঠিক আছে? এরপরে আসি হচ্ছে সংস্কৃত। দেখো সংস্কৃত এটা একটা খুব সহজ সাবজেক্ট, নাম্বার ক্যারি করা যায়, কম পড়ে ভালো নাম্বার পাওয়া যায়। অনেকের কাছে মনে হতে পারে যে সংস্কৃত আমি পড়িনি বা আমি পারি না, ক্লাস 8-এ আগে থাকতো, 7-এ বোধহয় থাকতো, তখন অনেকে হয়তো পড়েছে। কিন্তু দেখো সংস্কৃতটা খুব একটা কঠিন সাবজেক্ট নয়, আর আমাদের পরীক্ষাতে কঠিনভাবে কিন্তু আসে না। তার কারণ হচ্ছে সংস্কৃতটা আমাদের পরীক্ষা কেমন হয়, আমাদের বাংলাতেই লিখতে হয়। সংস্কৃততে কোশ্চেন থাকে, গল্প থাকে, তার অনুবাদ আমরা পড়ি, এবং কোশ্চেন যখন উত্তর লিখি তখন আমরা বাংলাতেই লিখি।
অর্থাৎ কঠিন কিন্তু কিছু নেই, সংস্কৃততে কোনো কিছু কঠিন থাকে না। সংস্কৃত একটা সহজ সাবজেক্ট, নাম্বারও কিন্তু ভালো এখানে ওঠে। বোঝা গেছে? তাহলে কী বলছি, আমরা এডুকেশনটাকে আমরা এখানে রেখেছি, আর সংস্কৃত বলছি, সংস্কৃত হচ্ছে আমরা ভালো নাম্বার তোলার ক্ষেত্রে আমরা রাখছি। ভালো নাম্বার কিন্তু আমাদের এখানে তুলতে সংস্কৃত ভালো কাজ করে। কম পড়ে, মানে কয়েকটা গল্প কবিতা পড়তে হয়, কয়েকটা ব্যাকরণ সাইড আছে, খুব কম পড়ে ভালো নাম্বার তোলা যায় সংস্কৃত সাবজেক্ট পড়ে। বোঝা গেছে? এবার এর আরও একটা দিক আছে বলি, সেটা হচ্ছে কি, সরকারি চাকরির ক্ষেত্রে এই সাবজেক্টের তেমন কোনো ভূমিকা নেই। সরকারি চাকরির পরীক্ষাতে এখান থেকে কোনো কোশ্চেন থাকবে না। বোঝা গেল? ক্লিয়ার? এবং আরও একটা দিক আছে, সেটা হচ্ছে কি, যারা পরবর্তীতে স্কুল টিচার হতে চাও তাদের কাছে কিন্তু সংস্কৃত একটা বড় সুযোগ। কেননা পরবর্তীতে সংস্কৃততে অনার্স নিয়ে তুমি সংস্কৃত শিক্ষক হতে পারো। এর কম্পিটিশনটা অনেক কম, কারণ 11-12 বেশিরভাগ স্কুলে কিন্তু এখন সংস্কৃত রয়েছে, যেখানে শিক্ষক নিয়োগ হবেই আগামী দিনে, আর সেখানে কিন্তু সংস্কৃত শিক্ষকের অভাব রয়েছে। তোমরা চাইলে সংস্কৃত নিয়ে পড়তে পারো এবং আগামী দিনে সংস্কৃতের শিক্ষক হতে পারো। বোঝা গেছে? এই লাইনটা কিন্তু বা এই সুযোগটা কিন্তু আমরা এখানে পাই। ঠিক আছে? এই একই সঙ্গে সংস্কৃত অনুবাদক হিসেবে তুমি কিন্তু অনেক জায়গাতে চাকরি পেতে পারো, যদিও তার অপরচুনিটি অনেক কম, কিন্তু কম্পিটিশন অনেক কম। ঠিক আছে? তো এই হচ্ছে সংস্কৃত সাবজেক্ট। বোঝা গেছে? আরও একটা তোমাদেরকে লাস্টে বলবো, আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এরপরে আসবো থেকে। তাহলে কি বললো, সংস্কৃত হচ্ছে ভালো নাম্বার তোলার সাবজেক্ট এবং পরবর্তীতে শিক্ষক হওয়ার জন্য একটা ভালো সুযোগ, এছাড়া আর কিছু কিন্তু এর সঙ্গে আমি দিতে পারছি না। এরপরে আসবো হচ্ছে অর্থনীতি। অর্থনীতি মানে হচ্ছে ইকোনমি। দেখো, ইকোনমিটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। ভারতের অর্থনীতি সম্পর্কে জানতে হলে আমাদেরকে ইকোনমি পড়তে হবে। যে কোনো দেশের বা রাজ্যের ইকোনমি জানতে হলে আমাদেরকে অর্থনীতি পড়তে হবে। কারণ আমরা জানি প্রত্যেকটা সরকারের একটা করে অর্থমন্ত্রী থাকে, তো সেই অর্থমন্ত্রী কীভাবে বাজেট পেশ করছে, কীভাবে বাজার দর সৃষ্টি হচ্ছে, কীভাবে বাজারের অর্থনৈতিক সমতা বজায় থাকছে, এই প্রত্যেকটা বিষয় যদি বুঝতে হয় তাহলে অর্থনীতি পড়তে হবে। অর্থনীতির ভাষার ব্যবহারগুলো একটু কঠিন মনে হয়, মানে অর্থনীতির বই যদি আমরা পড়ি তাহলে খুব বুঝতে পারবো, যে খুব একবারে পড়লেই যে আমি বুঝে গেলাম ইতিহাসের মতো বা অন্য কোনো সাবজেক্টের মতো, তেমনটা নয়। একটুখানি ধরে ধরে বুঝে বুঝে পড়তে হয়, তাহলে আমরা খুব সহজ মনে হয়। অর্থনীতি একটা ভালো সাবজেক্ট, এখানেও কিন্তু নম্বর ক্যারি হয়, সাজেশন ভিত্তিক কোশ্চেন আসে এখানে পরীক্ষাতে, একটু পড়লে নাম্বার তোলা যায়। এবং এর আরও একটা দিক হচ্ছে কি, আগামী দিনে অর্থনীতি থেকে যে কোনো চাকরির পরীক্ষাতে 3 থেকে 4টে বা 5টা, হায়েস্ট 5টা কোশ্চেন অবশ্যই থাকে। বিশেষ করে বড় বড় পরীক্ষা যেমন ইউপিএসসি, তার সঙ্গে সঙ্গে আমাদের WBCS, CGL, এই সমস্ত পরীক্ষাগুলোতে অর্থনীতির ভূমিকা কিন্তু অনেক বেশি। তো একদম গ্রুপ ডি লেভেলের পরীক্ষাতে অর্থনীতি থেকে অতটা কোশ্চেন না আসলেও বড় বড় পরীক্ষাতে কিন্তু অর্থনীতি থেকে অনেক কোশ্চেন আসে। অর্থাৎ অর্থনীতি কিন্তু নাম্বারও ভালো উঠছে এবং তোমার চাকরি পরীক্ষাতেও কিন্তু থাকছে। কিন্তু সাবজেক্টটাকে কঠিন বা একদম সহজ আমি একদমই বলছি না, সহজ নয়, একটু বুঝে বুঝে গাইডেন্স নিয়ে তোমাকে পড়তে হবে। বোঝা গেছে? তাই প্রত্যেকে সাবজেক্ট চুজ করার আগে প্রত্যেকে ভালো করে বোঝো, ভালো করে শোনো, বইগুলোকে দেখো, তারপরে সাবজেক্টগুলোকে চুজ করো। ঠিক আছে? আর অবশ্যই যদি তোমার ভালো লাগে আমার কথাগুলো বা আমার সাজেশনগুলো, তাহলে প্রত্যেকে ভিডিওটাকে শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, সাবস্ক্রাইব করে রেখো আমাদের এই বং স্কুল নতুন চ্যানেলটাকে। ঠিক আছে? এরপরে আসি হচ্ছে শারীরিক শিক্ষা। শারীরিক শিক্ষাটা আমি পরে বলছি, তার আগে বলি হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন। দেখো, কম্পিউটার অ্যাপ্লিকেশন একটা সাবজেক্ট, এটা অনেকের কাছে কঠিন মনে হবে, কেননা এটা একেবারে সহজ সাবজেক্ট আমি বলবো না, এটাকে একটুখানি বুঝে তোমাকে পড়তে হবে। সমস্ত স্কুলে এটা থাকে না, অনেক স্কুলে থাকে, সেখানে তোমরা চাইলে পরে নিতে পারো, নাম্বার তোলা যায়, কিন্তু একটু বুঝে পড়তে হবে। তোমাকে কম্পিউটার সম্পর্কে একটা জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটারের অ্যাপ্লিকেশন সম্পর্কে তোমার জ্ঞান থাকতে হবে, তারপরে তোমার কাছে এটা সহজ মনে হবে। ঠিক আছে? তো একদম কিছু জানি না, কিছু বুঝি না, তাদের কাছে কিন্তু এটা খুব একটা সহজ সাবজেক্ট নয়। বোঝা গেছে? তো এটাকে আমি নাম্বারের মধ্যেও ফেলছি না, এবং মানে খুব একটা সহজে নাম্বার তোলা যাবে এমনটা নয়। এবং এটাকে তোমার আগামী দিনে চাকরি পরীক্ষাতে অতটা গুরুত্বপূর্ণ বলে মনে হয়নি আমার, এখান থেকে কোনো কোশ্চেন তেমন থাকে না। আর এটা মোটামুটি করে আগামী দিনে তুমি কম্পিউটার নিয়ে পড়াশোনা করতে চাইলে পরে তুমি আগামী দিনে অনেক ভালো কাজে লাগাতে পারবে। তাই কম্পিউটার নিয়ে পড়াশোনা করতে চাইলে পরে তুমি অবশ্যই কম্পিউটার অ্যাপ্লিকেশনকে সঙ্গে রাখো। এবং এখানে আরও একটা সাবজেক্ট থাকে, সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স। তুমি ওটা নিয়ে এগোতে পারো, মানে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন, এগুলো নিয়ে তুমি কম্পিউটার নিয়ে পড়াশোনা করতে চাইলে পরে তুমি এগুলো নিয়ে এগোতে পারো। এবং নাম্বার তোলার জন্য একটুখানি পড়তে হবে, তারপর তুমি এখান থেকে নাম্বার তুলতে পারবে। একেবারে সহজ না পড়ে বা একটু পড়ি নাম্বার তোলা যায় না, নাম্বার আনতে হলে একটু পড়তে হয়। ঠিক আছে? এটাকে আমি চাকরিতে এই ভালো নাম্বার তোলার মধ্যে রাখছি, কিন্তু একটুখানি পড়তে হবে আমাদেরকে। ঠিক আছে? এরপরে রয়েছে দর্শন। দর্শনটা একটা মানে ভালো সাবজেক্ট, এটা নাম্বার তোলার জন্য ভীষণ ভালো সাবজেক্ট, এটা অনেকে ভালো নাম্বার তোলে। এটা সম্পূর্ণ লজিকের সাবজেক্ট। এখানে সূত্র মধ্যে, অঙ্কের মধ্যে সূত্র পাওয়া যায়, সূত্র থাকে বা নিয়ম থাকে, সেগুলোকে ফলো করলেই অনেক কোশ্চেনের উত্তর করা সম্ভব হয়। তাই ভালো নাম্বার কিন্তু এখানে অনেকে পায়।
দর্শনে অনেকে মানে 100-তে 99-98 নাম্বার তোলে, ঠিক আছে। তবে এখানে কিন্তু নাম্বার পাওয়ার জন্য দর্শনটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আর বলে রাখি যে দর্শনটা কিন্তু চাকরি পরীক্ষার ক্ষেত্রে তেমন কোনো কোশ্চেন কিন্তু এখানে থাকে না, অর্থাৎ চাকরি পরীক্ষার প্রয়োজনে এর কোনো ভূমিকা কিন্তু নেই, ঠিক আছে। এটা কেবলমাত্র নম্বর তোলার জন্য, অর্থাৎ ফিলোজফি কেবলমাত্র নাম্বার তোলার জন্য আমি এটাকে তোমাদেরকে নিতে বলবো। যেটা লজিক্যাল সাবজেক্ট, একটু লজিক বোঝো তাহলে পরে তোমার কাছে এটা সহজ বলে মনে হবে। যারা একেবারেই বোঝো না বা পড়াশোনা করো না তাদের কাছে কিন্তু এটা একটা কঠিন সাবজেক্ট বলে মনে হবে। কিন্তু যারা একটু বোঝো, যারা একটু পড়াশোনা করো, একটু লজিক বোঝো, তাদের কাছে এটা খুব সহজ একটা সাবজেক্ট। তাই অবশ্যই ভালো করে দেখো, বোঝো, তারপরে সাবজেক্টগুলোকে বিচার করো, বুঝে গেছে। আমি এইগুলোকে এখানে লিখেছি। তবে এছাড়াও হোম সায়েন্স আছে, যেটা খুব সহজ একটা সাবজেক্ট, হোম সায়েন্স। এটাকে তোমরা এখানে নিতে পারো। হোম সায়েন্স আমি এখানে লিখে রাখি। হোম সায়েন্স রয়েছে, নিউট্রিশন রয়েছে, ঠিক আছে। এরকম আরও অনেক সাবজেক্ট আছে যেগুলো সমস্ত স্কুলে থাকে না, বুঝে গেছে। তো যে স্কুলে আছে যদি তারা নিতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো যে দাদা এই সাবজেক্টের বিষয়ে তুমি একটুখানি বলে দাও, তাহলে আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। তো এখানে যেগুলো বেশিরভাগ স্কুলে আছে সেইগুলো নিয়ে আমি আলোচনা করলাম। যদি কোনো সাবজেক্ট স্কিপ হয়ে যায় তাহলে অবশ্যই আমাকে জানিও, তাহলে আমি সেই বিষয় নিয়ে আলোচনা তোমাদের সামনে করব, বা সেই সাবজেক্টগুলোকে নিয়ে আমি আলোচনা করব। এগুলোকে তোমরা অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে, বোঝা গেছে। তো আজকে ছিল এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও, যেখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে তুমি কিসের উপর ভিত্তি করে সাবজেক্ট চুজ করবে। দেখো, নাম্বার হাইফাই নাম্বার কিন্তু অনেকেই তোলে, এটা ভালো করে বোঝো। আমি তোমাদেরকে ডিমোটিভেট একেবারেই করছি না, তবে তোমাকে আমি বাস্তব বোঝাচ্ছি যে অনেকেই আছি আমরা যে কেবলমাত্র নাম্বারের পিছনে ছুটছি। দেখো, নাম্বার বিশাল নাম্বার পেয়েও যে হারিয়ে গেছে সময়ের সঙ্গে সঙ্গে, এরকম নজির প্রচুর আছে। এবং কম নাম্বার পেয়ে বা মধ্যবিত্ত মিডিয়াম নাম্বার পেয়ে সে ভালো জায়গায় রয়েছে, এমন নজিরও কিন্তু প্রচুর আছে। এবং একেবারে কম নাম্বার পেয়েও পরবর্তীতে সে ভালো একটা জায়গায় পৌঁছে গেছে, এমন নজিরও কিন্তু প্রচুর আছে, ঠিক আছে। তাই অবশ্যই নিজের অ্যাবিলিটি, নিজের ক্ষমতা বিচার করো, নিজেকে বোঝো, নিজের চাহিদা বোঝো, বাবা মার সঙ্গে আলোচনা করো, এবং তারপর নিজের চাহিদা অনুসারে বুঝে তারপরে সাবজেক্টগুলোকে বিচার করো, ঠিক আছে। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে শুধুমাত্র ভালো নাম্বারের পিছনে ছোটা কিন্তু কখনোই উচিত নয়, ঠিক আছে। এবার তোমার সেটা ব্যক্তিগত মতামত, তোমার কাছে আলাদা হতেই পারে। আর শারীর শিক্ষাটা আমি বলি তোমাদেরকে, শারীর শিক্ষাটা হচ্ছে, এটা অনেক স্কুলে আছে, নিজের শরীর চর্চা, দৌড়ঝাঁপ, লাফ, শরীর চর্চা নিয়ে একটা সাবজেক্ট, নাম্বার তোলার জন্য ভীষণ ভালো একটা সাবজেক্ট। এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তীতে তুমি শারীর শিক্ষা নিয়ে পড়াশোনা করতে পারো, বিপিএড করতে পারো, সেটা করে তুমি পরবর্তীতে কোনো স্কুলের শিক্ষক কিন্তু হতে পারো। এই স্কুলের শিক্ষকের জন্য তুমি অবশ্যই শারীর শিক্ষা সাবজেক্টটাকেও কিন্তু চুজ করতে পারো। পরবর্তীতে তুমি কলেজে উঠেও তুমি শারীর শিক্ষা নিয়ে পড়াশোনা করে ভালো একটা জায়গায় কিন্তু পৌঁছাতে পারো, বোঝা গেছে। এটা কিন্তু একটা ভালো চয়েস নিজের একটা ভালো জায়গা তৈরি করার জন্য, বোঝা গেছে।